নমস্কার বন্ধুগণ, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক, শ্রোতা, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের ইংরাজি নববর্ষ 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের বাংলার অন্যতম উৎসব পৌষ পার্বণ হাজির। আর সেই পৌষ পার্বণের হাত ধরেই আরেকটি উৎসব বা মেলা আমাদের বঙ্গে বা পশ্চিমবঙ্গে প্রচলিত আছে। আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে আজ সেই মেলা সম্বন্ধে কথা বলবো। তোমরা অনেকেই জানো যে পৌষ সংক্রান্তিতে সাগর সঙ্গম বা গঙ্গাসাগরে একটি মেলা বা উৎসব অনুষ্ঠিত হয়, যে মেলাটির নাম হচ্ছে গঙ্গাসাগর মেলা। আমি আজ তোমাদের এই মেলা প্রসঙ্গেই বলবো। গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। হুগলি নদী অর্থাৎ গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি বা গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগরের মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। প্রথম স্থানে আছে কুম্ভ মেলা। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। মেলাটি এক সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়। তবে মকর সংক্রান্তির অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনটি একক দিন হিসাবে সবচেয়ে বেশি পূর্ণ সংখ্যক বা সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীদের আকর্ষণ করে। গঙ্গাসাগর মেলায় 2024 খ্রিস্টাব্দে সবচেয়ে বেশি সংখ্যায় পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল, যা ছিল প্রায় 1 কোটি। এর ঐতিহাসিক তথ্য সম্বন্ধে তোমাদের এবার দু চার কথা বলি। মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে, যা 1500 বা 2000 খ্রিস্টাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে তীর্থক্ষেত্রটির অস্তিত্বের প্রমাণ প্রদান করে। মহাভারত অনুযায়ী পাণ্ডবগণ কৌশিক নদীর তটদেশে থেকে যাত্রা করে গঙ্গাসাগর সঙ্গমে, যেটি গঙ্গা ও সাগরের মিলনস্থল, উপস্থিত হন। সেই মিলনস্থলে এসে হিন্দু ধর্মবিশ্বাসীদের মত অনুসারে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে গঙ্গার প্রধান দুটি শাখার একটি ভাগীরথী হুগলি নদীর মোহনায় অবস্থিত
সাগরদ্বীপের গঙ্গাসাগর হল মহাভারতের সেই উল্লেখিত সাগর সঙ্গম। কিংবদন্তি আছে গঙ্গাসাগরে সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল। একদা কপিল মুনির ক্রোধাগ্নিতে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে বিক্ষিপ্ত নয় বন্ধু। সগর রাজার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগর পুত্রদের ভস্মাবেশ বা সেই ছাই রাশি ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। প্রাচীন যুগেও এই গঙ্গাসাগরের বর্ণনার কিছু পরিচয় আমরা পেয়েছি। মহাকবি কালিদাস কর্তৃক খ্রিস্টীয় 5ম শতাব্দীতে রচিত সংস্কৃত ভাষার কাব্য রঘুবংশম থেকেও গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায়। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সংবাদপত্রে সেকালের কথা বইয়ে 19বিংশ শতাব্দীর সংবাদপত্র হরকরা পত্রিকায় কপিল মুনির মন্দির নির্মাণের বিষয়ে উল্লেখ করা হয়েছিল। হরকরা পত্রিকায় প্রকাশিত নিবন্ধ অনুযায়ী গঙ্গা সাগরে সর্বপ্রথম 437 খ্রিস্টাব্দে কপিল মুনি মন্দির নির্মাণ করেছিলেন বা কপিল মুনির মন্দির নির্মিত হয়েছিল। পাল বংশের রাজা দেবপালের একটি লিপিতে তার সাগর সঙ্গম বা গঙ্গা সাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা হয়েছে। মধ্যযুগও এই আলোচনা থেকে বাদ যায় না। মধ্যযুগীয় সময়ে দেশের প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা বহু বাধা ও বিপদ উপেক্ষা করে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন। বিপজ্জনক যাত্রার সময় তীর্থযাত্রীদের কলেরা ও বসন্তের মতো রোগের সম্মুখীন হতে হয়েছে। বিপদ ও মৃত্যুর সম্মুখীন হওয়ার কারণে তীর্থযাত্রীদের মধ্যে একটি বচনের উৎপত্তি হয়েছিল, যে বচনটি হচ্ছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু বর্তমানে এই বচনটি আর সেই পর্যায়ে নেই। এখন গঙ্গাসাগর ভ্রমণ খুবই সহজসাধ্য হয়ে গেছে। আধুনিক যুগের কথা যখন বললাম, তখন আধুনিক যুগ সম্বন্ধেও তোমাদের কিছু তথ্য প্রদান করি। গঙ্গাসাগরে 1909 খ্রিস্টাব্দে মকর সংক্রান্তি উপলক্ষে তীর্থযাত্রীদের জমায়েতের একটি দৃশ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলায় পাওয়া যায়। সেখানে এই গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য একটি বিপজ্জনক যাত্রার আভাস রয়েছে। আরও একটি তথ্য, ডিস্ট্রিক্ট গেজেটে 1914 খ্রিস্টাব্দে উইলসন নামে একজন কপিল মুনি মন্দিরের উল্লেখ করেছেন। উক্ত ব্যক্তির লেখনী অনুযায়ী বাঁশের বেড়া ঘেরা কপিল মুনির মন্দির ছিল অস্থায়ী। মন্দিরের সম্মুখে ছিল একটি প্রকাণ্ড বটগাছ, তার নিচে রাম ও হনুমানের মূর্তি। শ্রীযুক্ত মাধবচন্দ্র বর্মন কর্তৃক 1336 বঙ্গাব্দে প্রকাশিত ভারতের তীর্থযাত্রা গদ্যে গঙ্গাসাগর মেলার উল্লেখ রয়েছে।
এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে গঙ্গাসাগরে পৌষ বা মাঘ মাসের মকর সংক্রান্তির সময় 3 দিনের স্নান হয়। মেলা 5 দিন পর্যন্ত থাকে। কপিল মুনির মন্দির, যার নির্মাণ কাজ 1974 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল। ভারতের স্বাধীনতার পরে তীর্থক্ষেত্রটির উন্নতি শুরু হয়। তরুণদেব ভট্টাচার্য রচিত গঙ্গাসাগর মেলা ও প্রাচীন ঐতিহ্য গ্রন্থে মন্দিরের ছবি প্রকাশিত হয়। উক্ত গ্রন্থ অনুযায়ী স্থায়ী মন্দিরটি 1964 খ্রিস্টাব্দে থেকে 1974 খ্রিস্টাব্দের মধ্যে পরিণত মন্দিরের আকারে আবির্ভূত হয়। পশ্চিমবঙ্গ সরকার 1970-এর দশকে স্থায়ী মন্দির নির্মাণে সহায়তা করেন। পরবর্তী দশকগুলিতে মেলায় তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সময়ে গঙ্গাসাগর মেলা ও তীর্থক্ষেত্র উপলক্ষে প্রত্যেক বছর পৌষ মাসের মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি বহু লোকের সমাগম ঘটে, যেটাকে আমরা বলতে পারি মহামানবের মিলন ক্ষেত্র। সেখানে লক্ষ লক্ষ লোক আসেন। বন্ধুগণ, গঙ্গাসাগর মেলা সম্বন্ধে এই ছিল আমার প্রথম তথ্য। আমি আরেকটি তথ্যের মাধ্যমে এই মেলার দিনক্ষণ, অবস্থান, প্রস্তুতি, স্নান, পূজা, বৈতরণী পার, সাধু সন্তের উপস্থিতি ইত্যাদি বিষয় আলোচনা নিয়ে ফিরে আসব। আমার আজকের এই ভিডিও, আমার আজকের এই প্রচার যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। গঙ্গাসাগরের কপিল মুনি এবং দেবী গঙ্গা, সাথে ভগীরথের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। তোমরা খুব ভালো থেকো।